স্বাগত নিউজ 24 দিনের সংবাদের সাথে আছে আমি আকাশ হাসান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়া ছাড়াও দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন দুই দেশের প্রধানমন্ত্রী। তার সফরে শিক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে কয়েকটি সমঝোতা স্মারকও সই হবে। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। শুক্রবার সকাল 10:15টায় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও তার প্রতিনিধি দলকে বহনকারী উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় হাত নেড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। সফররত প্রধানমন্ত্রীকে 21টি গান সেলুট সহ রাষ্ট্রীয় সম্মান জানানো হয় বিমানবন্দরে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতেই তার এই সফর। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে 71-এর মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে রওনা হন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়া ছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে ঢাকায় এলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। আগামীকাল দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ছাড়াও কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। সন্ধ্যায় ফিরে যাবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। সকাল 11টায় সাভার স্মৃতিসৌধে পৌঁছে শ্রদ্ধা নিবেদন শেষে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর এবং পরে বৃক্ষরোপণ করেন রাজাপাকসে। বিকেলে জাতীয় প্যারেড স্কয়ারে বিশেষ অনুষ্ঠানমালায় সম্মানিত অতিথি হিসেবে যোগ দেবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। শেষবারের মতো সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হলেন বর্ষিয়ান রাজনীতিবিদ ও বিএনপি নেতা মওদুদ আহমেদ। সকালে প্রথমে তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে, সেখানে তার প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। পরে তার মরদেহ নেওয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল হাইকোর্টে। সেখানে প্রথম নামাজে জানাজা শেষে তাকে শেষবারের মতো নেওয়া হয় তার দল বিএনপির নয়াপল্টন কার্যালয়ে। সেখানে অনুষ্ঠিত হয় দ্বিতীয় নামাজে জানাজা। এতে অংশ নেন বিপুল সংখ্যক নেতাকর্মী। এরপর তার মরদেহ নেওয়া হচ্ছে তার গ্রামের বাড়ি নোয়াখালীতে। সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন মওদুদ আহমেদ। মুক্তিযুদ্ধের একজন অন্যতম নায়কের পৃথিবী থেকে চলে গেল। আজকে আমরা অনেক উপলব্ধি করতে পারবো না তারা থেকে কিভাবে তাজউদ্দিন সাহেবকে সাহস সহযোগিতা জানে। এই দেশের স্বাধীনতার জন্য, এই দেশের মানুষের কল্যাণের জন্য, পরিবর্তনের জন্য সংগ্রাম করেছেন এবং যিনি নিজেকে একজন প্রতিষ্ঠিত রাজনীতিক, প্রতিষ্ঠিত আইনজীবী, প্রতিষ্ঠিত লেখক হিসাবে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী হয়ে প্রায় 81 বছর বয়সে আজকে আমাদের ছেড়ে চলে গেলেন। বেসরকারি খাতকে গতিশীল করতে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে যেসব চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবেলায় প্রধানমন্ত্রীর টাস্ক ফোর্স জোরালোভাবে কাজ করছে। আগামী 2 থেকে 3 বছরে বিপুল বিদেশি বিনিয়োগ নিশ্চিত করবে বাংলাদেশ। নিউজ 24-কে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এমন একাধিক কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। পাশাপাশি কথা বলেন ব্যাংক খাতের জালিয়াতি, দুর্নীতি ও উন্নয়নশীল দেশে পদার্পণের চ্যালেঞ্জ সহ আর্থিক খাতের নানা বিষয়ও। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। দেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বেসরকারি খাতকে আরও প্রসারিত করতে মহামারীতেও চলমান ছিল বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজ। 2030 সাল নাগাদ সারা দেশে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার যে মহাকর্মযজ্ঞ তা পুরোপুরি বাস্তবায়ন হলে সরাসরি কর্মসংস্থান হবে অন্তত 20 লাখ লোকের। সব মিলে যেখানে কাজের সুযোগ তৈরি হবে 1 কোটি মানুষের। বেজার সবশেষ হিসাবে করোনার 11 মাসেও দেশি বিদেশি বিনিয়োগ এসেছে প্রায় $4 বিলিয়ন, যার সিংহভাগই বঙ্গবন্ধু শিল্পনগরকে ঘিরে। এর বাইরেও প্রক্রিয়াধীন আছে আরও $2 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাব। তাই বাংলাদেশে দীর্ঘমেয়াদে আরও বিপুল বিনিয়োগ সম্ভাবনার কথা বলছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। ইনফ্রাস্ট্রাকচারে আপনি জানেন চিটাগং পোর্টের সিচুয়েশন অনেক ভালো হয়ে গেছে। আপনার পদ্মা ব্রিজটা চলে যাচ্ছে, তারপর আপনার মাতাবাড়িতে
যে ডিপসি পোর্ট হতে যাচ্ছে, তো এগুলি সব হয়ে যাবার মানে কাজ চলতেছে, এটার কিন্তু ইফেক্ট খুব তাড়াতাড়ি আসবে। যে ধরনের আমরা ইন্ডিকেশন পাচ্ছি, আগামী 2 থেকে 3 বছরে আপনি দেখবেন অনেক বিনিয়োগ বাড়বে। তবে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে এখনও অন্যতম চ্যালেঞ্জ কর্পোরেট কর হার। প্রতিবেশী ভারত, মালয়েশিয়া কিংবা ভিয়েতনামের তুলনায় স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর এখনও সর্বোচ্চ, যা 32.5%। যারা বিনিয়োগ করতে চায় তাদের আমাদের বিরুদ্ধে কি অভিযোগ? তাদের অভিযোগটা হইল যে তোমার করের হারটা অনেক বেশি, আরো বেশি লোকজনকে দিয়ে আমরা যদি ট্যাক্সে নিয়ে আসতে পারি, সেটা তখন আমরা কমাইতে পারবো। আর্থিক খাতের অব্যবস্থাপনা ও ব্যাংক খাতের জালিয়াতি নিয়ে জানান, এটা কিন্তু আপনার থাকবে, এটা সবসময় ছিল, সবসময় থাকবে। এই ধরনের ক্রিমিনালসরা কিন্তু পার পাবে না, তারা কিন্তু বাইরেও থেকে শান্তিতে থাকতে পারবে না। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবার পর রপ্তানিতে থাকছে নানা চ্যালেঞ্জ। যেখানে যেখানে আমাদের অ্যাকচুয়াল কাজ করা দরকার, সে কাজগুলি আমরা করছি, সেখানে সব রকমের আপনার প্ল্যানগুলি নেওয়া হচ্ছে। অলরেডি ইউর সাথে কথা বলতেছি, জিএসপি প্লাসের একটা আছে, জিএসপি প্লাসটা আমরা ইনশাল্লাহ পাবো। বলেন, করোনা পরবর্তী কর্মসংস্থানের চ্যালেঞ্জ নিয়েও হতাশার কিছু নেই। প্রযুক্তি খাত সহ আরো অনেক খাতে দক্ষ লোকবল তৈরিতে কাজ করছে সরকার। আমাদের দেশে কিন্তু কর্মসংস্থানের কোনো সমস্যা নাই। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। মেগা প্রকল্পের উপর ভর করে বদলে যাচ্ছে বাংলাদেশ। 1 বছরের বেশি সময় ধরে চলা করোনার ধাক্কা কাটিয়ে গতি ফিরছে প্রকল্পগুলোতে। এমন বাস্তবতার মধ্যেও নির্ধারিত সময়ে পদ্মা সেতু পুরো দৃশ্যমান করতে পারাটাই সবচেয়ে অর্জন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। প্রত্যাশা করছেন পদ্মা সেতু, মেট্রো রেলের মতো প্রকল্পগুলো শেষে সমৃদ্ধির পথে নতুন যাত্রা শুরু করবে বাংলাদেশ। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। নানা প্রতিকূলতা পেরিয়ে স্বপ্নের পদ্মা সেতু এখন এমনই দৃশ্যমান। 42 খুঁটির উপর 41 স্প্যানে ভর করে দাঁড়িয়ে 6.15 কিলোমিটারের পদ্মা সেতু। এখন চলছে স্প্যানের উপরে সড়ক নির্মাণ আর ভেতরে রেল সংযোগের কাজ। এর মধ্যেই প্রকল্পের মেয়াদ 2 বছর বাড়ানোর আবেদন সেতু বিভাগের, যদিও 2022 সালের জুনে যান চলাচলের আশা পদ্মা সেতুর উপর দিয়ে। তবে সময় বৃদ্ধির প্রয়োজন রয়েছে, এটা আমরা মোটা দাগে আমরা আজ করতে পেরেছি। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল রুটে দ্রুত এগুচ্ছে দেশের প্রথম মেট্রো রেল নির্মাণ কাজ। এরই মধ্যে দৃশ্যমান মেট্রো স্টেশন, উত্তরায় শেষের পথে মেট্রো রেলের ডিপো নির্মাণ। জাপানে এরই মধ্যে প্রস্তুত রয়েছে এরকম 5 সেট লাল সবুজ মেট্রো রেল, যার প্রথমটি বাংলাদেশে আসছে আগামী মাসে। আমাদের প্রথম ট্রেনটা আসার পরই আমরা দেখব যে টেস্টগুলো করতে কয়দিন লাগে। টেস্টগুলো করার পরই আমরা ট্রায়াল রানে যাব। তবে প্রত্যাশা অনুযায়ী এগুতে পারছে না রাজধানীর অন্য 2 গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প। কয়েক দফা মেয়াদ বাড়িয়েও সময়মতো এই 2 প্রকল্প শেষ হওয়া এখনো বড় চ্যালেঞ্জ কর্তৃপক্ষের সামনে। 22 এপ্রিল পর্যন্ত আমাদের আছে, এরপরে হয়তো আরো কিছু হয়তো বাড়ানো লাগতে পারে, কিন্তু মেজর কাজের মধ্যে হয়ে যাবে আর কি। করোনার মধ্যেও আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজ শুরু হয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পে। চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের আশা 2026 সাল নাগাদ জাহাজ ভিড়তে পারবে মাতারবাড়ি সমুদ্র বন্দরে। অন্যদিকে বাস্তবায়নের পথে হাঁটছে চট্টগ্রামের কর্ণফুলী টানেল প্রকল্প, যেখানে নদীর তলদেশ দিয়ে নির্মিত হচ্ছে 4 লেন বিশিষ্ট 3.4 কিলোমিটার দীর্ঘ টানেল। এরই মধ্যে শেষ হয়েছে একটি টিউবের খনন কাজ। প্রকল্পের অগ্রগতি 60% বেশি। বিশেষজ্ঞদের মতে করোনার ধাক্কায় সময়মতো মেগা সব প্রকল্প শেষ হওয়া কঠিন হবে। দরকার হলে রাত দিন কাজ করে আমাদেরকে লক্ষ্যমাত্রাটাকে আগিয়ে যদি নিয়ে আসতে পারি, উপযোগিতাটা আমি জনগণকে আগে আগে দিতে পেরেছি। তাই পিছিয়ে থাকা মেগা প্রকল্পগুলোতে গতি ফেরানোই কর্তৃপক্ষের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে থাকছে চলতি বছরে। সরকারের গুরুত্বের তালিকায় থাকা এরকম প্রায় ডজন খানেক মেগা প্রকল্প চলছে দেশের বিভিন্ন জায়গায়। বিশেষজ্ঞরা বলছেন এসব মেগা প্রকল্প শেষে বিশ্বের কাছে আরো মর্যাদার আসনে বসবে বাংলাদেশ। তবে সেক্ষেত্রে সময় মতো প্রকল্প শেষ করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। ছুটির দিনে বইমেলার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুকন্যা আমির। সুকন্যা আমির, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, একে তো করোনাকাল, তার মধ্যে আমাদের প্রাণের বইমেলা শুরু হয়ে গেছে। আজকে ছুটিরও দিন, কেমন দেখছেন মেলা দর্শনার্থী এবং পাঠক সমাগম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন।
যেমনটি বলছিলেন যে আমরা কিন্তু বইমেলায় রয়েছি এই সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে সকাল 11টা থেকে, এবং সকালে যেই আয়োজনটি থেকে থাকে অর্থাৎ শিশু প্রহর, আমরা যেটি দেখেছি যে শিশু চত্বর রয়েছে কিন্তু শিশু প্রহরের আয়োজন কিন্তু নেই, কারণ আপনারা জানেন যে এই করোনা পরিস্থিতির কারণে শিশু প্রহরটা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কিন্তু যেহেতু ছুটির দিন সেহেতু মেলা কিন্তু শুরু হয়েছে সকাল 11টা থেকে এবং চলবে রাত 9টা পর্যন্ত। এখন অবধি আমরা যেটা দেখতে পেয়েছি যে একটু আপনাদেরকেও সাথে দেখাতে চাই, এই মেলা প্রাঙ্গণে কিন্তু দর্শনার্থীর সাথে সাথে কিছু পাঠকও এসেছেন এবং বেশ কিছু প্যাভিলিয়ন স্টল নির্মাণের কাজ এখন পর্যন্ত চলতে থাকলেও কেউ কেউ কিন্তু নিজেদের সাথে গুছিয়েও নিয়েছেন এবং ইতোমধ্যে নতুন বই থেকে শুরু করে যারা পুরনো লেখকরা রয়েছেন তাদেরও কিন্তু বই এসেছে স্টলে। আমরা কিন্তু আজকে স্টল প্রাঙ্গণে আমরা যাকে চিনি আসলে চলচ্চিত্র অভিনেতা, টেলিভিশনের প্রিয় মুখ, কিন্তু তিনি একজন লেখিকা, আমরা সবাই তাকে চিনি। শানু এসছেন মেলা প্রাঙ্গণে এবং আমরা একটু তার সাথে কথা বলতে চাই। মেলার শুরু থেকেই আপনি আছেন এবং আপনি বলছিলেন যে মেলা প্রাঙ্গণে আপনার বইও চলে এসেছে, একটু যদি পাঠক এবং দর্শনার্থীদের উদ্দেশ্যে বলে দেন আপনার বই কি আসছে এবং বইয়ের বিষয়গুলো কি থাকছে। আমার এবারের বইমেলার উপন্যাস, দুটি উপন্যাস এসেছে। একটি হচ্ছে ইতিমেঘ বালক তাম্রলিপি প্রকাশন থেকে, আর আরেকটি এসছে আমার একটা তুই চাই শিরোনামে অনন্যা প্রকাশনী থেকে। দুটো উপন্যাসই একটু ভিন্নধর্মী। একটি ইতিমেঘ বালক যে উপন্যাসটি সেটি একদমই প্রেমের উপন্যাস, যারা খুব প্রকৃতি পছন্দ ভালোবাসেন, প্রেমিক মনের মানুষ, তাদের কাছে আমার মনে হয় যে ইতিমেঘ বালক উপন্যাসটি ভালো লাগবে। আর আমার একটা তুই চাই এই উপন্যাসটি শিরোনামটা শুনে হয়তো বা অনেকের মনে হতে পারে এটাও প্রেমের উপন্যাস, কিন্তু এটা একটা মনস্তাত্ত্বিক থ্রিলার উপন্যাস হিসেবেই ধরা হচ্ছে এবং সেখানে বিভিন্ন সাইকোলজিক্যাল বিষয়গুলো চরিত্রের মধ্য দিয়ে আমি উঠিয়ে নিয়ে আসার চেষ্টা করছি পাঠকদের জন্য, এবং পাঠকদের কাছে ইতিমধ্যে এই বইটি অনেক বেশ সাড়া পাচ্ছে। এই আমার এবারের উপন্যাসের এবারের বইমেলার প্রস্তুতি আমার পাঠকদের জন্য, এবং আমি আশা রাখবো, আমি নিজেও আসলে খুবই বইমেলা প্রাঙ্গণে ছুটে আসার জন্য আমি সবসময় ছটফট করি একজন লেখক হিসেবে নিজেকে আবিষ্কার। আমরাও দেখতে পাচ্ছি ছুটির দিন হওয়াতে আপনাকেও হয়তো বা পাঠক পাবেন আশা করছি। যেমনটি বলছিলাম যে যারা আসলে জনপ্রিয় তারকা হিসেবে রয়েছেন তাদেরও কিন্তু এবার বই প্রকাশিত হচ্ছে, এবং আমরা যেটা আজকে যেহেতু প্রথম ছুটির দিন বইমেলায় আমরা কিন্তু দেখেছি যে মোটামুটি পাঠকরা হয়তো বা বিকেল থেকে আসা শুরু করবেন এবং প্রকাশকরাও চিন্তা করছেন যেহেতু আজকে মেলার দ্বিতীয় দিন, তারা ভাবছেন যে হয়তো বা 5-6 দিন অতিক্রম করলে মেলা প্রাঙ্গণে পাঠকদের সমাগম বাড়বে লেখকদের, এবং সেই সাথে প্রকাশকরা তো মুখিয়েই রয়েছেন পাঠক এবং লেখকদের জন্য। এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে এই ছুটির দিন ব্যতীত অন্যান্য দিনগুলোতে বিকাল 3টা থেকে আসলে মেলা প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত থাকবে এবং রাত 9টা পর্যন্ত চলবে। তবে সবার আগে যেটি বলা হচ্ছে এবং সরকারি নির্দেশনা মতে স্বাস্থ্যবিধি মেনে চলার একটা নির্দেশনা রয়েছে, আমরা একটু বলতে চাই সেটি হচ্ছে স্বাস্থ্যবিধি আসলে সবাই এখনো পর্যন্ত সেভাবে আয়ত্তে আনতে পারেনি, তবে একেবারে যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, যারা মেলা প্রাঙ্গণে দর্শনার্থী থেকে শুরু করে তাদেরকে সচেতন করছেন, এখানে প্রকাশকরাও পাঠকদের সচেতন করছেন, এবং আমরাও আশা করছি যে সময় বাড়ার সাথে সাথে আসলে এই মেলা প্রাঙ্গণ খুব ভালোভাবেই জমে উঠবে। তো সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে এই ছিল আমার কাছে সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। দর্শক, মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী শকুন আহমেদ। সংবাদে পর্যায়ে নিচ্ছি বিরতি, সঙ্গে বিরতির পর আবারও স্বাগত সংবাদে। সুনামগঞ্জের শার্লায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি ঘরে হামলার ঘটনায় বিএনপির ইন্ধন আছে বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে ব্যর্থতা রাখতে নানান অপকৌশল আর ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে, চালিয়ে যাচ্ছে সামাজিক বিশৃঙ্খলা তৈরির অপপ্রয়াস। এদেশে অসাম্প্রদায়িক চেতনাকে ভুলুণ্ঠিত করে গোলা পানিতে মাছ শিকার করতে চায় দেশের জনগণ, তাদের চেনে ও জানে। অতীতে তারা এ ধরনের কাজ করেছে। সর্বশেষ সুনামগঞ্জে ঘটনার সাথেও সেই অপশক্তির যোগসাজশ রয়েছে বলে জনগণ মনে করে। 8 দিন পার হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে রাজধানীর খিলগাঁয়ের নিরাপত্তা কর্মী কাজী সালাউদ্দিনের হত্যাকারীরা। চলতি মাসের 10 তারিখ ডাকাতির সময় বাধা দিতে গেলে তাকে হত্যা করা হয়। এলাকাবাসী বলছেন এ ধরনের ঘটনা নিত্যদিনের বিষয়, প্রশাসন সময় মতো ব্যবস্থা নিলে হত্যাকাণ্ড ঘটত না বলেও মনে করছেন তারা। তবে পুলিশ বলছে খুনিদের খুব শিগগিরই আইনের আওতায় আনা হবে। নাইমাল জিকোর প্রতিবেদন।
রাজধানীর খিলগাঁও চৌরাস্তায় গেল 10 মার্চ ভোররাতের দৃশ্য। 6 জন ব্যক্তি পিকআপ ভ্যানে করে একটি মোবাইল রিচার্জের দোকানে এসে থামে। এরপর দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে, লুট করে দোকানে থাকা মূল্যবান জিনিস। একই সড়কে থাকা স্বর্ণের দোকান লুটের উদ্দেশ্যেও যায় ডাকাতদের সেই দল। এই সময় নিরাপত্তার দায়িত্বে থাকা কাজী সালাউদ্দিন মোবাইল রিচার্জের দোকানের দিকে আসলে তালা ভাঙা দেখে ডাকাতদের ধাওয়া করেন। ঠিক সে সময় ডাকাত দলের এক সদস্য রড দিয়ে তার মাথায় আঘাত করে। রাস্তায় পড়ে যান সালাউদ্দিন। আরেকজন তাকে কোলে নিয়ে পিকআপ ভ্যানে তোলে, আর গাড়িতে থাকা বাকি সদস্যরা সালাউদ্দিনকে মেরে মৃত্যু নিশ্চিত করে। পরে স্বর্ণের দোকান লুট করে যায় আরো এক দোকানে। সেখানে কর্মচারীকে বেঁধে নগদ অর্থ সহ লুট করে মূল্যবান জিনিস। সালাউদ্দিনের লাশ ফেলে দেওয়া হয় খিদমা হাসপাতালের পাশে। সামনে যাওয়ার আগে তারা ভিতর থেকে ভিতরে ঢুকে গেছে। তো ভিতরে ঢুকে আমাকে একজনে ঢুকছে, 2 জন। ঢোকার পরে আমাকে একজন শটগান দিয়ে ধরছে। শটগান দিয়ে ধরার পরে আমাকে বলছে, তুই যদি নাড়াচাড়া করস তাহলে শেষ করে দেব। এই ঘটনার ঠিক একদিন পরে একই এলাকার আরো এক দোকানে তালা ভেঙে নগদ অর্থ সহ 3 লাখ টাকার মালামাল লুটের ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ, এই ধরনের ঘটনা এই এলাকায় নিয়মিতই ঘটে। এই কারণে ব্যবসা বন্ধ হয়ে গেছে অনেকের। কিছুদিন পর পর এরকম হচ্ছে। এরকম হয়েছে যে এই চুরির জন্য অনেক ব্যবসা প্রতিষ্ঠান অলরেডি এখানে চৌরাস্তা বন্ধ হয়ে গেছে। এখন পুলিশ যদি ব্যবস্থা নিত বা ওরকম টহল রাখতো তাহলে তার এরকম সিচুয়েশন হতো না। তবে পুলিশের দাবি আগের তুলনায় এ ধরনের ঘটনা অনেক কমেছে। আর এই হত্যার ঘটনায় আসামিদের ধরতে অভিযান চলছে বলেও জানানো হয়। পুলিশ যারা রয়েছেন তারা কাজ করছেন এবং একই সাথে আমাদের মহানগর গোয়েন্দা বিভাগের অফিসাররাও কাজ করছেন। তো কার্যক্রমটি অব্যাহত রয়েছে এবং তদন্ত প্রক্রিয়াটি অব্যাহত রয়েছে। চেষ্টা করছেন এবং আশা করি যে খুব অল্প সময়ের মধ্যেই যারা এই অপরাধের সাথে জড়িত তাদেরকে ধৃত করা হবে। গেল বছর রাজধানীতে 21টি ডাকাতির ঘটনা ঘটেছে। নাইম আলজিকো, নিউজ 24, ঢাকা। এবার অগ্নিঝরা মার্চ। পাকিস্তানের কূটনীতিকে হারিয়ে দিয়ে লন্ডনে প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ মিশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সময়ের ভিসি বিচারপতি আবু সাইদ চৌধুরীকে ভ্রাম্যমাণ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয় নবগঠিত বাংলাদেশ সরকার। স্বাধীনতা যুদ্ধের পক্ষে পশ্চিমা বিশ্বের সমর্থন আদায়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় লন্ডন। তৌহিদ শান্ত জানাচ্ছেন বিস্তারিত। খন্দকার মোশাররফ হোসেন, তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কলম্বো প্ল্যান স্কলারশিপ নিয়ে 69-এ পাড়ি জমান বিলেতে। 71-এ দেশ যখন উত্তাল, বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক খন্দকার মোশাররফ সুদূর বিলেতে ছাত্রদের জড়ো করেন। তাদেরকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন যুক্তরাজ্যে বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ। কাজ করেন একজন আহ্বায়ক হিসেবে। স্মৃতিচারণে তুলে ধরেন লন্ডনের হাইড পার্কের সেই জনসভার কথা। আমরা যারা বাঙালি তারা পশ্চিম পাকিস্তানের যারা ছাত্র ফেডারেশনে ছিল তাদের সাথে বিরাট একটা দ্বিমত হলো। তারপরে কিন্তু এই বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ গঠনের সূচনা হয়। 7ই মার্চ মনে করেছিলাম যে স্বাধীনতা ঘোষণা হবে। সেই প্রেক্ষাপটে হাইড পার্ক স্পিকার্স কর্নারে আমরা একটি সভার আয়োজন করেছিলাম ওই 7ই মার্চের সাথে সম্পৃক্ত করে, এবং আমরা সেখানে পতাকা উত্তোলন করেছি। আমরা সেখানে স্বাধীনতা ঘোষণা করেছি। 71-এর 28 থেকে 31 মার্চ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন 10 নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে বসে পড়েন তারা। যখন আবু সাইদ চৌধুরী জয়েন করলেন তখন কিন্তু অস্থায়ী সরকার আবু সাইদ চৌধুরীকে তিনি রোবিং অ্যাম্বাসেডর অর্থাৎ ভ্রাম্যমাণ দূত হিসাবে তারা সরকারিভাবে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো। আমরা বললাম যে আমরা বাংলাদেশের দূতাবাস, দ্বিতীয় দূতাবাস এই লন্ডনে প্রতিষ্ঠা করতে চাই এবং সেটার নাম হবে বাংলাদেশ মিশন। দূতাবাস বলবো না। সারা বিশ্বে প্রথম বাংলাদেশের দূতাবাস প্রতিষ্ঠিত হয় লন্ডনে। সেই জন্যই লন্ডনকে দ্বিতীয় কেন্দ্রবিন্দু বলা হয় মুক্তিযুদ্ধের। দলমত নির্বিশেষে জাতির ঐক্যবদ্ধতার সেই দিনগুলোকে মনে করেন খন্দকার মোশাররফ। 50 বছর স্বাধীনতার পরে কোথায় কেন গণতন্ত্র বারবার হোঁচট খাচ্ছে? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেই ভুল ত্রুটিগুলোকে শুধরাবে কিভাবে যদি আমরা সঠিকভাবে আমাদের ভুল ত্রুটিগুলো আমরা এই জনগণের সামনে, এই বর্তমান প্রজন্মের সামনে আমরা যদি তুলে না ধরি। বিলেতে তাদের এই সংগ্রাম অনেক সহজ ছিল বলেন মোশাররফ, কিন্তু এর চেয়ে কঠিন সংগ্রাম মাঠের যুদ্ধ। সেসব মুক্তিযোদ্ধাদের অনেকেই এখনো অবহেলিত বলে কিছুটা আক্ষেপও করেন। মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার 50 বছর ইতিহাস আমরা সত্যিকার ভাবে সঠিক ইতিহাসকে তুলে ধরি। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা।
নিচে আরও একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত দিনের সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। করোনা টিকা কিনতে বিশ্বব্যাংকের কাছ থেকে $50 বিলিয়ন ঋণ পেল বাংলাদেশ। টাকার অঙ্কে যা 4,250 কোটি টাকা। এই অর্থ দিয়ে 5 কোটির অধিক মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। করোনা টিকার জন্য গেল বছর $600 কোটি তহবিল গঠন করে বিশ্বব্যাংক। সেখান থেকে $50 কোটি ঋণ চেয়ে গত অক্টোবর থেকে আলোচনা করতে থাকে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। শেষ পর্যন্ত বিশ্বব্যাংকের বোর্ডের অনুমোদন সাপেক্ষে ঋণ দেবে বিশ্বব্যাংকের সংস্থা আইডিএ। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি ট্যাম্বন জানান, এই অর্থায়ন বাংলাদেশের 1/3 মানুষকে টিকা দিতে সহায়তা করবে। $500 million financing to help procure and expand storage facilities for vaccines. This financing will also help Bangladesh strengthen its national systems to distribute the vaccines promptly, safely, and effectively to 1 in every 3 Bangladeshis. এবার আন্তর্জাতিক। ভারতের বিধানসভার শেষ 4 দফার মোট 148 জন প্রার্থীর নাম প্রকাশ করল বিজেপি। তারকা বিজ্ঞানী চিকিৎসক মিলে এক প্রকার চমক রয়েছে বিজেপির প্রার্থী তালিকায়। তবে এবারে বড় ঘোষণা ছিল ভবানীপুরে। আসনটির দেওয়া হয়েছে তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষকে। মেদিনীপুরের সভা থেকে আবারও বিজেপিকে কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। তিনি দাবি করেন, টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে গেরুয়া শিবির। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের কয়েকদিন বাকি থাকতে রাজনীতিতে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগানের পাল্টা জবাব দিয়েছেন মোদী। এবার মমতার খেলা শেষ হবে বলে পুরুলিয়ার জনসভায় মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিশ্ব করোনা পরিস্থিতির খবর। ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সির নিশ্চয়তা পেয়ে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি আবারও শুরু করতে যাচ্ছে ইউরোপের দেশগুলো। এদিকে করোনার তৃতীয় ঢেউয়ে আবারও দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছে ফ্রান্স। এছাড়া ভারতেও গেল 3 মাসের মধ্যে সর্বোচ্চ আক্রান্তের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার। গেল 24 ঘন্টায় সারা বিশ্বে আক্রান্ত হয়েছে প্রায় 5.5 লাখ মানুষ, মারা গেছেন 10,473 জন। এ নিয়ে মোট প্রাণহানি ঘটল 27,03,000, আর মোট সংক্রমণ ছাড়িয়েছে 12,23,00,000। নাহিজিয়ানের ডেস্ক রিপোর্ট। গেল সপ্তাহে ভ্যাকসিন গ্রহীতাদের দেহে রক্ত জমাট বাঁধা ও কয়েকটি মৃত্যুর খবরে ইউরোপের অন্তত 13টি দেশ একযোগে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ বন্ধ ঘোষণা করে। এ নিয়ে গবেষণা তদন্ত শেষে বৃহস্পতিবার ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি জানায়, অক্সফোর্ডের ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর। এ খবর আসার পর ইতালি, জার্মানি, স্পেন সহ বেশ কটি দেশ টিকা প্রয়োগের স্থগিতাদেশ তুলে নেওয়ার কথা জানিয়েছে। এছাড়া এক ঘোষণায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, তিনি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণ করবেন। করোনা মহামারীর প্রাদুর্ভাবে বৃহস্পতিবার আবারও মাসব্যাপী দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছে ফ্রান্স। গেল সপ্তাহে ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হবার পর সংক্রমণ বাড়তে থাকে। 24 ঘন্টায় দেশটিতে 35,000-এর বেশি সংক্রমিত হওয়ায় আবারও লকডাউনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী জিন ক্যাস্টেক্স। করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে ব্যাপক হারে ঘটছে সংক্রমণ। ভাইরাসের প্রভাবে দেশ দুটিতে 24 ঘন্টায় মারা গেছে যথাক্রমে 1,700 এবং 2,660 জন। এছাড়া ভারতে চলতি বছর গেল 3 মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ 39,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এদিকে অক্সফোর্ডের টিকা নিয়ে ভারত উদ্বিগ্ন নয় বলে জানিয়েছে। একই সঙ্গে সেরাম ইনস্টিটিউটে অক্সফোর্ডের তৈরি টিকা কোভিশিল্ড এরই মধ্যে ভারত সহ দক্ষিণ এশিয়ার 3 কোটি মানুষকে দেয়া হয়েছে বলে জানানো হয়েছে। নাহিদ জিহান, নিউজ 24। আরেকটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদে। খেলার খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগামীকাল স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ডানডিন ইউনিভার্সিটি ওভাল মাঠে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 4টায়। নিউজিল্যান্ডের কন্ডিশন সবসময় দুর্ভেদ্য বাংলাদেশের কাছে, কারণ এখন পর্যন্ত কিউইদের মাটিতে 13টি ম্যাচ খেলেছে টাইগাররা, হেরেছে সব কটিতেই। তবে এবার সেখানকার বিরূপ আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে বেশ আগভাগেই নিউজিল্যান্ডে তাঁবু গেড়েছে টিম বাংলাদেশ। তাই প্রস্তুতির জন্য পেয়েছে লম্বা সময়। অনুশীলনের মধ্যে হাঁটুতে চোট পাওয়া ওয়ানডে সিরিজ খেলা অনিশ্চিত হয়ে গেছে মোস্তাদেক হোসেন শেখতের।
উরুর ইনজুরিতে অস্বস্তিতে ছিলেন অধিনায়ক তামিম ইকবাল, তবে কেটে গেছে শঙ্কা। প্রথম ওয়ানডেতে খেলছেন তিনি। সাকিব না থাকা একজন বোলার বা ব্যাটসম্যান বেশি নিয়ে খেলতে হবে বাংলাদেশকে। অধিনায়ক তামিম ইকবাল জানিয়ে দিয়েছেন একজন বোলার বেশি নেওয়া হবে, অর্থাৎ 5 বোলার নিয়ে মাঠে নামার সম্ভাবনা সফরকারীদের। দর্শক, এই ছিল দিনের সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।